আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ। এদিকে সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। জানাবো ১০০ আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের। এবং সর্বশেষ জানাবো সাবেক মেয়র আতিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি ব্যাখ্যা করলেন উপদেষ্টা মাহফুজ। মব সংস্কৃতি বন্ধের জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ আলম। যারা মব হিসেবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করবেন তাদেরও ডেভিল হিসেবে ট্রিট করার কথা বলেছিলেন। তার সেসব মন্তব্য নিয়ে কিছু মহলে প্রতিক্রিয়া তৈরি হলে নিজের সেই পোস্টের ব্যাখ্যা দিয়েছেন মাহফুজ। আজ রাত ৯টা ৪২ নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই উপদেষ্টা লিখেছেন, তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেইনি, সতর্ক করেছি। কেন করেছি? গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকে এই সম্ভাবনা রক্ষা করতে হবে। তিনি বলেন, আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে, আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদিবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি। যারা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য মব তৈরি করছে, বিশৃঙ্খলা করছে, তাদের উদ্দেশ্যেই কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জানিয়ে মাহফুজ যোগ করেন, বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে। এই কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে। এদিকে সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। সারা দেশে জাতীয় নির্বাচনের ঢেউ তুলতে চায় বিএনপি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সারা দেশে সমাবেশ করছে দলটি। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময়ে জনদাবির ব্যানারে এই প্রথমবারের মতো মাঠ পর্যায়ে কর্মসূচিতে নামছে। এসব সমাবেশে মূলত প্রধান ফোকাস থাকবে কেন দ্রুত জাতীয় নির্বাচন দরকার সেসব যুক্তি ও বাস্তবতা তুলে ধরা। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা ও চলমান পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে দিক নির্দেশনামূলক বার্তাও দেওয়া হয়। প্রথম ধাপে ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশ হবে। কাল একযোগে ৯ জেলায় সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এই কর্মসূচি শুরু হবে। কর্মসূচি সফল করতে বিভাগীয় সাংগঠনিক, সহসাংগঠনিক এবং সংশ্লিষ্ট জেলার কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের কেন্দ্রীয় দপ্তর থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সারা দেশের দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলার পর দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশ করবে। সেই সমাবেশটি হতে পারে ঢাকা মহানগরে। রমজানের আগে এই কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, নিত্য প্রয়োজনে পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে কাল সমাবেশ শুরু হবে। অবশেষে শেষ হবে ২৫ ফেব্রুয়ারি এই কর্মসূচি। ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল যুগান্তরকে বলেন, এই মুহূর্তে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন। দেশের এই পরিস্থিতিতে আমাদের দল কী ভূমিকা রাখে, তাই সময়ের প্রেক্ষাপটে আমরা মনে করছি দেশের বর্তমান অবস্থায় দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছু বার্তা জনগণকে দেয়া দরকার। এই বার্তা দেওয়ার জন্য সারা দেশে বিএনপির সব সাংগঠনিক জেলা মহানগরে সমাবেশ করবে। জনগণকে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরব এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানাবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেই আগামীর উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার উদ্দেশ্য নিয়ে বিগত দিনে এই দল এত ত্যাগ স্বীকার করে আসে, এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত এসেছে, এর চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে এই আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে চাই। এসব সমাবেশ সফল করতে ঢাকা বিভাগের জেলাসহ তৃণমূল পর্যন্ত প্রস্তুতি সভাসহ যা যা করা দরকার তা করছি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের দাবি করে আসছে বিএনপি।
দলটি মনে করে জুলাই আগস্টেই নির্বাচন করা সম্ভব। জানা গেছে, চলমান পরিস্থিতি বিবেচনায় কেন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন তা সমাবেশে তুলে ধরবেন সিনিয়র নেতারা। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্যেও ভোটারদের আস্থা রাখতে দেওয়া হবে নানা বার্তা। এক্ষেত্রে আগামী নির্বাচন ও দেশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথাও তুলে ধরার কথা রয়েছে। জনগণ যাতে বিএনপির ওপর আস্থা ধরে রাখে, সেই জন্য এখন থেকেই নানা কর্মকাণ্ড শুরু করার আহ্বানও থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি, এই কথা জানিয়ে চলমান পরিস্থিতিতে কোনো পক্ষ যেন সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেই জন্য সতর্ক থাকার জন্য বার্তা দেওয়া হবে। কোনো নেতাকর্মী সে যত প্রভাবশালী হোক না কেন, অপকর্মের সঙ্গে জড়িত হলে জানা মাত্রই বহিষ্কার করা হবে। দলীয় এমন সিদ্ধান্তের কথা সমাবেশে তুলে ধরবে সিনিয়র নেতারা। এছাড়া বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে সেই বিষয়ে সজাগ থেকে যথাযথ জায়গা থেকে জবাব দিতেও আহ্বান থাকবে। 100 আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা জামায়াতের। দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো নির্ধারণ হয়নি, তবে নির্বাচনের আগে সংস্কারকে অধিকতর গুরুত্ব দেওয়া বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনী প্রস্তুতিতে সবচেয়ে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে দেশের 21 জেলায় 100টি আসনে স্থানীয়ভাবে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, জামায়াত এখনো অফিসিয়ালি প্রার্থী ঘোষণা করেনি, এটা প্রাথমিক সিলেকশন। ইলেকশন এখনো অনেক দূর। ইলেকশন কাছে এলে দল ফাইনাল সিদ্ধান্ত নেবে, তখন যাদের নমিনেশন দেবে তারাই প্রার্থী হবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে এটা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচন গণহত্যা। আমরা এটা চাই না। আমরা চাই সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন। জানা গেছে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টার আগেভাগেই 300 আসনের প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি। আগামী সপ্তাহের মধ্যে বাকি 200টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে। এখন থেকে ভোটের প্রচার শুরু করতে প্রার্থীদের বলা হয়েছে দলীয়ভাবে। অবশ্য 5ই আগস্টের পর দেশজুড়ে কর্মী সম্মেলন, সভা সমাবেশের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দেশব্যাপী দলীয় ইউনিটগুলোকে সক্রিয় করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীলতা আনার জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছেন। এই সফরগুলোতে তিনি কর্মী সভা ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এদিকে বিএনপির সঙ্গে পাল্লা দিতে বৃহত্তর জোট করার চেষ্টাও চালাচ্ছে জামায়াত। জামায়াত নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, আগামী নির্বাচনে 300 আসনে দলীয় প্রার্থী থাকবে, কিংবা জামায়াত নেতৃত্বাধীন জোটের 300 প্রার্থী থাকবে। গত 21শে জানুয়ারি বরিশালের চরমোনায় গিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করেন জামায়াত ইসলামীর আমির। দীর্ঘদিন ধরে আদর্শিক বিরোধ থাকলেও দুই নেতা আগামী নির্বাচন ইসলামী দলগুলোর ঐক্যের কথা বলেন। দুই দলের শীর্ষ নেতাদের এই সাক্ষাৎ রাজনীতিতে আলোচনা তৈরি করে। সাবেক মেয়র আতিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বৈষম্য বিরোধী আন্দোলনের 3 মামলায় গ্রেফতার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা চৌধুরী ও সদস্য মহিতুল হক এনাম চৌধুরী এই আদেশ দেন। এদিন ট্রাইব্যুনালের 3টি আবেদনের ওপর শুনানি হয়। প্রসিকিউটর BM সুলতান মাহমুদ 2টি এবং গাজী মোনাওয়ার হোসেন তামিম 1টি মামলার শুনানি করেন। BM সুলতান মাহমুদ জানান, উত্তরা এলাকার কনস্টেবল হোসেন আলীকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে ট্রাইব্যুনাল আগামী 16ই ফেব্রুয়ারি একদিনের রিমান্ড মঞ্জুর করেন। দ্বিতীয় আবেদনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের 6 নেতাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এই 6 নেতা ইতোমধ্যে অন্যান্য মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। প্রসিকিউশন পক্ষ প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করলে শুনানি শেষে 17ই ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।